This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকেই শেষের শুরু। একটু গম্ভীরভাবে কথাটা বললাম, আপনারা নিশ্চয়ই ভাবছেন এও আবার লাস্টে ওই ভবিষ্যৎদ্রষ্টা নস্ট্রাদামুসের মতো কিছু একটা হয়ে গেল নাকি। না, নিশ্চিন্তে থাকুন, নস্ট্রাদামুসের ভূত আমার ঘাড়ে এতটুকু চাপেনি। আসলে এই কথাটা ইদানিং একটু বেশি শোনা যাচ্ছে তো, এবং বেশি করে শোনাচ্ছেন তারা, মানে যারা এ যুগের অ্যাকচুয়াল নস্ট্রাদামুস, এই রাজনৈতিক নেতারা। এবং তাই জন্যেই একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর যা বলেন তারা, সেগুলো তো পুরোটা হাওয়ায় নয়, কিছু না কিছু তো ঘটে। নিজের মতো করে তারা যখন বলেন, সেটার একটা আমরা ব্যাখ্যা পেয়ে যাই। মিলল কি মিলল না সে তো তার পরের কথা, কিন্তু রাজনৈতিক তার একটা তাৎপর্য, লক্ষ্য দুটোই থাকে। এই ধরুন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি দাবি করেন কি, যে তৃণমূল সরকার মে মাসেই শেষ, শুরুটা ওই শেষের শুরুটা হয়ে গেছে। এটা তো সত্যি। এই সরকারের মেয়াদ আইন মতো মে মাস পর্যন্ত, তারপর আবার নির্বাচিত সরকার সে ক্ষমতায় আসবে। আবার সেটা যদি তৃণমূল সরকারই হয়, তাহলে বলতে হবে আবার একটা শুরু। কিন্তু শেষটাও দেখুন টেকনিক্যালি একদম ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বলেছেন 2029-এ মোদী সরকার শেষ, তার শুরু হয়ে গেছে। মানে তিনিও কিন্তু কোথাও গিয়ে ভবিষ্যৎদ্রষ্টার মতো ভবিষ্যৎবাণী করে ফেলেছেন আর কি। এবার কোনটা শেষ কোনটা শুরু সেটা পরের কথা, কিন্তু তিনিও টেকনিক্যালি কারেক্ট। সত্যিই তো 29 পর্যন্তই তো এই মোদী সরকারের মেয়াদ। এবার তারপরে আবার বিজেপি সরকার হবে কি অন্য কেউ হবে সে তো পরের কথা। বিজেপি সরকার হলেও মোদী তার প্রধানমন্ত্রী থাকবেন কিনা সেটাও অন্য কথা, সেগুলো তো অন্য বিতর্ক। কিন্তু এই শেষের ভবিষ্যৎবাণীটা, এটা হচ্ছে সেই রকম। ওই মাঝে মধ্যে দেখবেন ওই বাবারা বলেন, মানে দেখছিলাম আর কি, বিভিন্ন রকম মিম টিম হয় না, তার মধ্যে এক বাবা একজনকে বলছেন, না না আমি তোমার হাত দেখে বলতে পারি 5 বছর আগে তোমার বয়স 5 বছর কম ছিল, আর 5 বছর পর তোমার বয়স 5 বছর বেশি হবে। এগুলো সেরকম টেকনিক্যালি কারেক্ট। দেখুন জাতীয় নির্বাচন কমিশন তারাও তো এই দৌড়ে খুব একটা পিছিয়ে টিছিয়ে নেই। কালকে তারা জানিয়েছেন যে শেষ হয়েও হইল না শেষ। মানে 9ই ডিসেম্বর আপাতত এই যাবতীয় SIR-এর টানা হ্যাচড়া শেষ করে ওই খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। সেদিন আপনারা জেনে গেছেন আরও 7 দিন পর্যন্ত আপনাকে আমাকে টেনশানে রাখবে। ওই বললাম রাজনৈতিক নেতাদের নিয়ে কাজ কারবার তো সঙ্গদোষ বলতে পারেন আর কি। ফলে তারা বুঝতে পেরে গেছেন যে একটু মানুষজনকে, মানে সাধারণ মানুষকে যত টেনশানে রাখা যায় তত ভালো। দেখবেন ওই যারা ওই বিভিন্ন রিয়েলিটি শো বা বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে হাতে নিয়ে বসে আছেন যে কে জিতলেন বলে এরকম তাকাচ্ছেন, অ্যাজ ইফ সবাই ভীষণ আরও খানিকক্ষণ টেনশানে থাকুন, আপনার টেনশানটা আরেকটু দীর্ঘায়িত করছি, আমি জেনে গেছি কিন্তু আপনাকে টেনশানে রাখছি। এ হচ্ছে সেরকম ব্যাপার, সবাই মজা পান অন্যকে টেনশানে রেখে। তো নির্বাচন কমিশনের জন্য 7 দিন পিছিয়ে দিয়ে আরও 7 দিন টেনশানে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সেটা নিয়ে অবশ্য রাজনৈতিক তরজার এক শেষ হচ্ছে। এবার এর বাইরে সংসদে, সেখানেও শেষের শুরু, বছরের শেষ অধিবেশনটা শুরু হয়েছে। আবার তারিখটা খেয়াল করে দেখুন, আজকের আসল শেষের শুরুটা তো আজকেই হলো, মানে শেষ মাসটা আজকেই শুরু। এবার আস্তে আস্তে মাসও শেষ হবে আর 2025ও শেষ হবে। তার মানে চারপাশে একটা শেষ আর একটা শুরু হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে এখন। আমরাও তাই জন্য একটুখানি ওই শেষ আর শুরুটাকে দিয়েই শুরু করলাম। দেখুন আরেকটা জিনিসও মনে হচ্ছে, সবসময় যে শুধু এই কথার পিঠে লোকজনের কথাগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করবো এরকম তো নয়। এটা বাস্তবে কি একদমই পুরো ব্যাপারটা হয় না? হয়তো এই যে নদিয়ার রানাঘাটের শিকদার দম্পতি, তাদের শরণার্থীর জীবনও তো শেষ হল। সিএর আওতায়
তারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন। এবার 4 মাসের মধ্যে নাগরিকত্ব পেয়ে গেলেন। শেষের শুরু, শেষ শুরু। বাংলাদেশি পরিচয়টা শেষ হলো আর ভারতীয় পরিচয়টা শুরু হয়ে গেল। মানে এটাই হচ্ছে মজা, এতগুলো কথা বলার এটাই তো কারণ। যদি কেউ একদিকে শেষ দেখেন আর একদিকে তার শুরু থাকে। নদিয়ার তাহেরপুরের কামগাছি জয়পুর। নিয়ম রক্ষায় 2রা অক্টোবর নয়, এই গ্রামে সারা বছর চরকা চলে। তাঁতের মাকুতে কাপড় বোনা হয়, ওতেই পেট চলে। এতদিন ওই তাঁতের মাকুর মতোই টানাপড়েন চলতো লাতুরাম শিকদারদের মনে। বাংলাদেশের পণ্ডিতপুরে বাড়ি ছিল। একদিন মৌলবাদীরা ফতোয়া জারি করলো, বাংলাদেশ নাকি লাতুরাম শিকদারদের মতো বাঙালিদের জন্য নয়। সন্ত্রাসের দুর্বিষহ স্মৃতি নিয়ে সপরিবারে পালিয়ে এসেছিলেন এপারে, আরও লক্ষ লক্ষ নিপীড়িতর মতোই। এপারে মাথা গোঁজার ঠাঁই মিলেছিল, সেই মাথাতেই ভয় ছিল যদি এখান থেকেও কোনোদিন তাড়িয়ে দেওয়া হয়। সেই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতেই সিএএতে আবেদন করেন 4 মাস আগে। সিএরা তো আমাদের খুব প্রয়োজন দরকার। চারিদিক যেসব আভাস শুনতেছি তাতে ভয় ছিল যে, তারপরে আমার ছোটো ছেলেবেলা আগে সিএ আবেদন করিনি, তো সিএ আবেদন করলো। তা 2 মাস পরে হিয়ারিংয়ের ডেট আসলো। হিয়ারিং করে আসলে পরে 2 মাস পরে আমরা ওই কার্ড পেয়ে গেছি। এখন হাতে পাইয়ে আমরা খুবই খুশি। শরণার্থীদের অনেকের নামই ভোটার তালিকায় রয়েছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় তাঁদের বা পরিবারের কারোর নাম ছিল না। নাগরিকত্বের সার্টিফিকেট আসতে শুরু করার পর গ্রামবাসীদের মন থেকে আশঙ্কা কেটে গিয়েছে। ভারতে থাকতে পারাই তাদের কাছে অগ্রাধিকার। নাগরিকের অধিকার পাওয়ার থেকেও বেঁচে থাকাটা বেশি গুরুত্বের। তাই ভোটার তালিকায় নাম কেটে গেলেও এখন ভয় পাচ্ছেন না, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে এলেই হলো। এই এসআর নিয়েও আমাদের এখন কোনো টেনশন চিন্তা নেই। এসআরে যদি আমাদের ভোট কেটেও যায় এ নিয়েও আমরা চিন্তা করছি না, কারণ আমরা সিএ নাগরিক। এই সিএর মধ্য দিয়ে যে আমরা নাগরিক কার্ড পাচ্ছি, এই কার্ড দিয়ে আমরা ভারতের নাগরিক হয়ে থাকতে পারবো এবং আমাদের সমস্ত ভোটাধিকার সমস্ত কিছুই আমাদের এই কার্ডের মধ্য দিয়ে আমরা পেয়ে যাব। এ তো শুধু শরণার্থী পরিবারগুলিকে সার্টিফিকেট নয়, স্থানীয় বিজেপি নেতাদেরও সার্টিফিকেট। কামগাছি জয়পুরের লাতুরাম শিকদারের নাগরিকত্ব পাওয়ার কথা গোটা মতুয়া সমাজে প্রচার করতে পারবে বিজেপি। দেবীপুর এলাকাতে সেখানেও পেয়েছে, আরও 3 জন পেয়েছে। এর মধ্যে চাকরিজীবীও আছে। কাজে চাকরি চলে যাবে, ডিটেনশনে ঢুকিয়ে দেবে, এই যে মিথ্যাচারগুলো, এটার মানুষ জবাব দিয়ে দিয়েছে, মানে আইন জবাব দিয়ে দিয়েছে, মানুষ নয়। সন্ধে নামার একটু আগে পশ্চিমে নয় পূবের দিকে মুখ ফিরিয়ে ভাববো আমি, কোন দিকে রাত হচ্ছে ফিকে। সত্যিই তো, একদিকে যখন সূর্য অস্ত যায় তখন অন্য কোনো দিকে হয়তো সূর্যোদয় হয়। দেখুন, এই যে আবেদন করার 4 মাসের মধ্যে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এটার মধ্যেও তো একটা শুরু আর শেষের ইঙ্গিত রয়েছে। দেখুন, যদি এপ্রিলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট পরে, তাহলে ভোট সেটা শুরু হতে এখনও ওই মাস 5 পড়ে আছে। আর এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেও তো নাম তোলা যাবে যদি কমিশন অনুমতি দেয়। এবার নাগরিকত্ব পেলেন যারা, তারা কি ভোট দিতে পারবেন? নিশ্চয়ই একটা বন্দোবস্ত হবে, না হলে নাগরিকত্ব দেওয়ার জন্য এত জোর কেন দিচ্ছে বিজেপি? কেন সুনীল বনসাল ওই সিএ ক্যাম্পগুলো বাড়ানোর নির্দেশ দিয়েছেন? দেখুন, ভোটের আগে এটা আমরা জানি যে রাজনীতি উদার হস্ত হয়, সব কিছুই দিয়ে দেয় তারা। কেন্দ্র সরকারও দিচ্ছে, নাগরিকত্ব দিচ্ছে। আর কলকাতা, এখানকার সরকার, তারা কি পিছিয়ে থাকতে পারে? বিলকুল না। আর সেই জন্যে কলকাতা পুরসভাও তো উপরহস্ত, তারাও দিচ্ছে। কি দিচ্ছে? বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট। মেয়র ফিরহাদ হাকিম কিন্তু কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে এসআইআরের জন্য এই এখন যাদের শুনানিতে যাদের ডাকটাক পড়বে, তাদের তো ওই বার্থ সার্টিফিকেটের দরকার হবে। তাই তারা ব্যবস্থা করে দিচ্ছেন এমনভাবে যাতে তাদের সেগুলো সংগ্রহ করার জন্য
খুব একটা সমস্যায় পড়তে না হয়, তাদের ওই সমস্ত নথি টথিগুলো দিয়ে দেওয়ার জন্য বাড়তি উদ্যম নিয়ে কাজ করবে কলকাতা পুরসভা। মানে গোটা বিষয়টার মধ্যে একটা জনস্বার্থ পূরণের একটা ব্যাপার আছে, এরকম একটা ইঙ্গিত তো তিনি দিয়ে দিয়েছিলেন। এবার এটা তো সত্যি ওই শুনানিতে, মানে এসআইআরের শুনানিতে নাগরিকত্ব প্রমাণের জন্য যে 12টা নথির মধ্যে যে কোনো একটা দিতেই লাগবে, তার অন্যতম হচ্ছে বার্থ সার্টিফিকেট। এবং এই নিয়ে আমাদের রাজ্যে দুর্নীতি তো প্রভূত ধরা পড়েছে। সত্যি তো কতগুলো আপনাদের মনে আছে, দেখিয়েছি বিভিন্ন ধরনের দুর্নীতি। ওই গোসাবার পাঠানখালী গ্রাম, সেই গ্রামের পঞ্চায়েত থেকে তো 3,500-এর বেশি ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে শুনেছিলাম। আবার ডেথ সার্টিফিকেটও নাকি ওখান থেকে তৈরি হয়। মানে সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ওই আমরা আগে সার্টিফিকেট দেওয়ার জন্য গেজেটেড অফিসার খুঁজতাম না, আর এখন সার্টিফিকেট খুঁজতে লোকেই পাঠানখালীতে যায়, যেগুলো ওই মানে বিশেষ করে বাংলাদেশিদের জন্য তো একটা একদম ওয়ান কাউন্টার, সিঙ্গেল কাউন্টার সলিউশন, মানে এক জায়গাতে গেলেই সব পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এই বাংলাদেশিরা ওখান থেকে এই সমস্ত মানে বার্থ সার্টিফিকেট টিকিট বার করে নিয়ে তারা নাকি ভারতীয় পাসপোর্ট তৈরি করে ফেলেছে, শোনা গেছিল তখন। উত্তরবঙ্গের খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের সঙ্গেও তো এরকম ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির চক্রের একটা যোগাযোগ আছে বলে তখন শোনা গেছিল, সেই হদিশটাও পাওয়া গেছিল। এবার এগুলো বলার মানে এটা ভাববেন না যে এগুলোর সঙ্গে কলকাতা পুরসভাকে কোথাও যোগ করছি না। কলকাতা পুরসভা তারা তাদের কাজ করছে, স্বাভাবিকভাবেই কাজ করছে, এবং সেটা আমাদের ধরে নিতেই হবে যে কলকাতা পুরসভার থেকে যে নথিটা পাওয়া যাচ্ছে সেটা সরকারি নথি, সুতরাং সেটা একদম ঠিকঠাক, এর মধ্যে কোনো গণ্ডগোল নেই, আমরা ভাবতেই পারি। ওগুলোর কথা বললাম তার কারণ হচ্ছে যে এই বার্থ সার্টিফিকেট জিনিসটা যে ইদানিংকালে বেশ গোলমেলে জায়গায় পৌঁছে গেছে, এবং কলকাতা পুরসভা তারা একটু বাড়তি উদ্যোগ নিয়ে এগুলো করছে বটে, কিন্তু একটু বাড়তি উদ্যোগ নিয়ে খুঁজলে যে অন্য জায়গার থেকে ইদানিংকালে লোকজন ওই বার্থ সার্টিফিকেট জোগাড় করে ফেলেছে, সেইটাই বলছিলাম। এবার কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ নম্বরে অর্থাৎ চ্যাটবটের মাধ্যমে এতদিন 156 জন প্রত্যেক দিন আবেদন করে অনুমোদন পেতেন, মানে ওই বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে আসার আর কি। আজ থেকে সেটা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ 312 জন আবেদনকারী স্লট পাবেন। একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, যাবেন, আপনি নথি দেখাবেন, আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে। মানে দরজাটা ফাঁক করা হয়েছে, আর দরজাটা ফাঁক করার খবর পেয়েই ভিড় উপচে পড়েছে। কেউ এসেছেন 50 বছর আগে জন্ম নিলেও এখন বার্থ সার্টিফিকেট নিতে, আবার কারো 10 বছর আগে সার্টিফিকেটটা বেবাক হারিয়ে গেছিল, এতদিন হুঁশ ছিল না, এতদিনে হুঁশ এসছে এই এসআইআরের ঠেলায়। সুতরাং তিনিও এসে লাইনে দাঁড়িয়ে পড়েছেন ওই বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে। তা আমি বলতে পারবো না সবাই নিচ্ছে, তা আমিও ভাবলাম আমি নিয়ে রাখি একটা, এইরকম ব্যাপার। হ্যাঁ, এটা তো এটার জন্য তো এসছি, কখন কোন কাগজটা লেগে যায়, হ্যাঁ তার জন্য তো একটা ভীতি তো কাজ করছে। হঠাৎ করে যদি মায়ের ডেথ সার্টিফিকেট লাগে, ওই জন্য তো ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখতে হবে নিজের সাথে, ব্যাস আর কিছু না। শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার জন্যই নয়, আমার মনে হয় এটা সবার কাছেই থাকা উচিত। 1975 সালের কেস, এতদিন পরে এই কাগজটা পড়েছিল, কোনো খোঁজ খবর পাইনি। বাবার ওইখানে ঢোকানো ছিল কাগজ, বাবা মারা গেছে 88। আচ্ছা, তো মেন ব্যাপার এতদিন পরে খুঁজে বার করলাম, এখন দরকার লাগছে বলে। তো আমরা এখনো ম্যান পাওয়ার জাস্ট রেডি হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার করিয়ে আনতে হবে, সেই পদ্ধতিতে একটু সময় লাগে। আর নাম্বার 2 হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা আমাদেরকে এক্ষুনি, আমি যাচ্ছি সেক্রেটারির কাছে, আমার প্লেন ড্রেস পুলিশ সিকিউরিটি লোক আরও বাড়াতে হবে 2। আর 3 নম্বর হচ্ছে আমার স্পেস লাগবে, কারণ যে কাউন্টারটা আছে সেটা সাফিসিয়েন্ট নয়। না, আমরা আরেকটু বাড়াচ্ছি, আমরা জায়গা খুঁজছি অলরেডি, এখানে আমরা এলো করবো যে অ্যাপ্লিকেশনটা করে নিয়ে আলাদা করে জমা নিয়ে তাকে ফোন নাম্বার নিয়ে ডেকে নিয়ে আমরা দিয়ে দেবো। সেটা বিখ্যাত বিজ্ঞাপন ছিল, মনে আছে আপনাদের? আমি তো এমনি খাই। এই যারা এরকম হঠাৎ করে উঠলো ভাই তো ওই কলকাতা পুরসভা যাই আর 2-4টে ওই বার্থ সার্টিফিকেট চাই, এরকম একটা জায়গায় পৌঁছে গেছেন, তাদের জন্য খুব মজা লাগছিল শুনে। ওই বিজ্ঞাপনটার কথা মনে হচ্ছিল যেন এমনি কোনো ব্যাপার না, হঠাৎ মনে হলো সবাই নিচ্ছে, আমি জাস্ট এমনি নিচ্ছি আর কি। মানে এটার মধ্যে একটা বাঙালির একটা অদ্ভুত জিনিস আছে জানেন তো,
সোজাসাপটা কথাগুলো সোজাসাপটাভাবে স্বীকার করে না। এই যে SIR এর ঠেলা লেগেছে এটা বলতেও লোকজনের কিন্তু ভেতরে ভেতরে বেশ একটা অস্বস্তি কাজ করে, লজ্জা লজ্জা ভাব আর কি। এই কীরকম বললেন যেন এমনি হঠাৎ ঘুরতে ঘুরতে মনে হলো নিয়ে নিলাম, সবাই নিচ্ছে আমিও নিয়ে নিলাম আর কি। SIR যে লাগতে পারে এটা বলবেন না, তাও এটাই হচ্ছে মজা। এবার দেখুন এই কলকাতা পুরসভা তারা বলল যে তারা সমস্ত বন্দোবস্ত করে দেবে। দেখুন এটা তো মানতে হবে, প্রচুর লোক সত্যি সত্যি সংশয়ের মধ্যে রয়েছেন এই SIR নিয়ে, বা যাদের নাম শুনানিতে যাবে, যারা ম্যাপিংয়ের মধ্যে পড়তে পারেনি বিভিন্ন কারণে, তারা যে চাইবেন তাদের হাতে একটা বাড়তি নথি থাক যাতে তাদের নাগরিকত্বটা প্রমাণ হয়, সেটাকে অস্বীকার করা যায় না। সাধারণ মানুষের ভেতরে এই উৎকণ্ঠাটাকে, এটাকে নিয়ে মজা করার কোনো জায়গা নেই, এটা কিন্তু খুব বাস্তব। সেই দিক থেকে যদি কলকাতা পুরসভা এদের এই ভেতরের যে টেনশনটা, দুশ্চিন্তাটা, সেটা নিরসনের চেষ্টা করে, তাহলে সেটা একটা সাধু উদ্যোগ। কিন্তু দেখুন যখন তারা করলেনি, তখন একটু ভালো করে করাটা দরকার। তো দেখলেন তো জায়গা, লোকবল এগুলো এখনও ঠিকঠাক হয়নি। মেয়রও বলছেন হ্যাঁ বাড়ানোর চেষ্টা করছি, জায়গা খুঁজছি, তাই একটু তড়িঘড়ি করা হয়ে গেছে, হয়তো ওই SIR লাগবে এটা মাথায় রেখেই। এই মুহূর্তে অনলাইন আর অফলাইনে আবেদনের ভিত্তিতে পুরসভা নির্দিষ্ট স্লটে টাইম দিচ্ছে, আর সেই অনুযায়ী এসে নথি দেখে তাদের শংসাপত্র দেওয়া হচ্ছে। শুধু রেঞ্জটা বাড়ানো হচ্ছে, পার ডে কত দেওয়া হবে। 50 বছরের পুরনো নথিও দিচ্ছে পুরসভা। এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই, কোনো মানে অসুবিধাও নেই, বলতে পারেন সাধু উদ্যোগ। কিন্তু অসাধুরা এই সাধু উদ্যোগের সুযোগ নেবে না, তো এটাও তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কাজের চাপে হাত পিছলে কয়েকটা ভুয়ো কেস বেরিয়ে যাবে না, এরকম গ্যারান্টি কি দেওয়া যায়? এখানে ফিরহাদ হাকিম কিন্তু অমিত শাহের সমতুল, দুজনেই সমান উপরস্থ। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রক নাগরিকত্ব দিচ্ছে, আর ফিরহাদ হাকিমের পুরসভা তারা বার্থ সার্টিফিকেট দিচ্ছে। এ দুটোই কিন্তু কার্যত নাগরিকত্ব। এতে লাভ কি হচ্ছে? ভারতের বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন সময়ে এসছেন, যারা এতদিন ধরে সংশয়ে কাটিয়েছেন, তারা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রকের ওই CA এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে একটুখানি নিশ্চিন্তে দিনগুলো কাটাবেন। আবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের কাছে এই যে তৃণমূল, এই রকম মানে তৃণমূল পরিচালিত পুরসভা মানেই তৃণমূল, তারা একটা এরকম বন্দোবস্ত করে দিয়েছে, মানে তৃণমূলের একটা ডাইরেক্ট সংযোগ হয়ে যাচ্ছে। যারা দূর দূর থেকে এসে এই পরিষেবা পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, হাতে বার্থ সার্টিফিকেট, একটা মন থেকে টেনশন মুক্ত একটা ফুরফুরে ভাব, মানে তাদের মনের মধ্যে একটা ইতিবাচক প্রভাব তো থাকবেই থাকবে, এবং সেই ইতিবাচক প্রভাবটার কেন্দ্রে থাকবে তৃণমূল পরিচালিত এই পুরসভার কথা। প্রশ্নটা অন্য, এগুলো নিয়ে আমরা খুশি, এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না। কিন্তু যেটা মনের মধ্যে খচখচ করছে, আমাদের যে টেনশনটা, যেটাকে এড়িয়ে যেতে পারছি না, সেটা হচ্ছে কোনো নেতিবাচক বাংলাদেশে যেন এই পরিষেবা দিয়ে পিছলে ইতিবাচক না হয়ে যায়। শহর কলকাতায় এরকম মানুষ আছেন কিনা ভাবছেন তো? বিজেপি অভিযোগ করে যে আস্ত গুলশন কলোনিটাই নাকি বহিরাগতের আখড়া। এটাকে অবশ্য চ্যালেঞ্জ করার লোক আছে, কসবার বিধায়ক জাভেদ খান, তিনি চ্যালেঞ্জ করে বসে আছেন বিরোধী দল নেতাকে। এবার ভাবতে পারেন যে এটাই স্বাভাবিক, বিরোধী দল নেতা যদি কোথাও গিয়ে বলেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা নিয়ম, রাজনৈতিক প্রতিপক্ষকে বলতে হবে না না, সূর্য পশ্চিম দিকে ওঠে না। একই কথা বলবেন, কিন্তু এটা নেতিবাচকভাবে বলবেন, একজন ইতিবাচক বললে। এবার কসবার বিধায়ক জাভেদ খান তিনি কীভাবে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দল নেতাকে? বলেছেন গুলশান কলোনিতে কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি রয়েছে, এটা প্রমাণ দিয়ে দিন, তবে বুঝবো। একজনও নেই, এটাই তো বলতে চাইছেন আর কি। কিন্তু শুভেন্দুর পেনাল্টিতে কিক করতে গিয়ে জাভেদ খান কি তৃণমূলের ডিফেন্সটাই আলগা করে দিলেন? কেন বলছি? তার কারণ তিনি যে বক্তব্যটা রেখেছেন, সেটার মধ্যে কিন্তু কয়েকটা জায়গায় বিস্তর ফাঁক, এবং সেই বিস্তর ফাঁকগুলো ওই লক্ষিন্দারের বাসর ঘরের মতো, লোহার বাসর ঘরের ওই ফুটোর মতো, কোথা দিয়ে যে কাল লাগিনি ঢুকে আবার এই ভোটের বাজারে ছোবল দিয়ে যাবে, সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না।
আগে থেকে লিড বাড়বে, কমবে না। শুভেন্দুবাবু হোক, বিজেপি যত চেঁচাক, গুলশান কলোনি কোনো এখানে রোহিঙ্গা নেই, ওনাকে বলুন না, ওনার কাছে তো নিশ্চয়ই সে নিশ্চিত ইনফরমেশান আছে, বুঝলেন তো। আর আমাদের কেউ লোক যদি দিয়ে থাকে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে উনি কমপ্লেনটা করুন না পুলিশের কাছে, অ্যাডমিনিস্ট্রেশন কটা রোহিঙ্গা ধরা পড়েছে, কটা বাংলাদেশি, তাহলে তো বুঝতে পারবো আমরা। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমাদেরই লোক বলতে জাভেদ খান ঠিক কী বলতে চাইলেন বলুন তো? ফাঁকের কথা বলছিলাম, এবার খেয়াল করে দেখুন। আমিও বার দুয়েক শুনলাম বক্তব্যটা, জানেন ওই যে বললেন আমাদেরই কোনো লোকের কাছ থেকে যদি তথ্য পেয়ে থাকেন, হঠাৎ আমাদের লোকের প্রসঙ্গটা এলো থেকে। বিষয়টা যদি একদম না থাকতো জাভেদ খানের মনে এই আমাদেরই লোক কথাটা তোলার বাড়তি তাগিদ কি দেখা যেত? তার মানে তৃণমূলের ভেতর থেকে শুভেন্দু অধিকারীর কাছে তথ্য যাচ্ছে, এটাই তো বললেন। এটাই কি বলবেন? গোষ্ঠীকন্দল, অন্তর্ঘাত? যদি তাই হয় তাহলে জাভেদ খান কি সার্টিফিকেট দিয়ে দিলেন? যে অভিযোগ শুভেন্দু সামনে আনছেন সেটা সত্যি, মুখে বলছেন না কোনোটাই ঠিক না, কিন্তু তার মধ্যে যদি বলে থাকেন যে তৃণমূলের ভেতর থেকেই খবরগুলো যাচ্ছে, আমরা কি জানি? বা তাকে যদি আপনি আলাদা করে জিজ্ঞেস করেন, তিনি কি বলবেন? তৃণমূলের ভেতরের খবর মিথ্যে হতে পারে? কখনো মানবেন না। তৃণমূলের কথা, তৃণমূলের ভেতরের কথা সব সত্যি। এবার জাভেদ খান যা বললেন সেটা শুনেই একটু মনের মধ্যে কীরকম যেন গোলমাল পেকে গেল, বুঝলেন তো। ওই বললাম বাসরঘরের ওই ইয়েটা, লোহার বাসরঘরের ওই ছিদ্রটা সেটাকে রেখে দিলেন তিনি। ওর কথার কি মানে অবশ্য সেটা উনি ভালো বুঝিয়ে বলতে পারবেন, তবে শুভেন্দু অধিকারী যে অন্দরের কথা জানতে পেরে যান এ কথা কিন্তু বিরোধী দল নেতা নিজেই বারবার দাবি করেছেন। এই যেরকম ফলদার নির্বাচনী পর্যবেক্ষকদের যাওয়ার বিষয়টা জানেন তো, ওই বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আর পর্যবেক্ষক ওই সি মুরুগান তারা কাল দক্ষিণ 24 পরগনার ফলতায় গেছিলেন। সেখানে তৃণমূল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল, আমরা আপনাদের শুনিয়েছিলাম যে তিনি নাকি বিএলওদের হুমকি দিচ্ছিলেন, ওই যারা মৃত ভোটার তাদের নামগুলো নাকি তুলে দিতে হবে, এরকম ব্যাপার, মোছা যাবে না। তো স্পেশাল অবজারভার তারা ফলতায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলেছেন। সেটা নিয়েও শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত অভিযোগ পর্যন্ত করে দিয়েছেন। তার অভিযোগ হচ্ছে একটা পেশাদারি সংস্থা নাকি গোটা প্রক্রিয়াটাই হাইজ্যাক করেছে। স্পেশাল অবজারভারের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের মিথ্যে প্রতিনিধিদের সাজিয়ে গুছিয়ে হাজির করানো হয়েছে। মানে বুঝতে পারছেন, শাসক বিরোধী মিলিয়ে ফলতার পুরো রাজনীতিটাকেই নাকি স্টেজ ম্যানেজ করে নেওয়া হয়েছিল। এবার এইটা শুনেই না খুব মজা লাগলো, জানেন তো। এই যে এত এসআইআর হচ্ছে বা এই যে বিশেষ পর্যবেক্ষকরা আসছেন, তার মূল উদ্দেশ্য কি? ভুয়ো ভোটার সেগুলোকে ধরা। আর শুভেন্দু অধিকারী কি বললেন? বলেন এইটা ধরতে, এটার মাঝখানে যাদের সাথে তিনি বৈঠক করছেন এরা, সেখানে যাদের হাজির করা হচ্ছে তারা হচ্ছেন ভুয়ো রাজনৈতিক দলের নেতা। এটা কিন্তু জাস্ট বাকি ছিল, এটাই বাকি ছিল, বাকি সব হয়ে গেছে। ভুয়ো নাগরিক, ভুয়ো টিচার, এগুলো সব আমরা দেখে নিয়েছি। এই ভুয়ো রাজনৈতিক নেতা এবার শুভেন্দু অধিকারী তারা যে বাস্তবে আছেন সেটাও আপনারা আমার সামনে তুলে ধরলেন। আর কি বাকি থাকে? এবার শুধু প্রশ্ন একটা অন্য, জানেন তো, একটাই প্রশ্ন, শুভেন্দু অধিকারী বিশেষ পর্যবেক্ষকদের সম্পর্কে এত জানেন আর তার দলের নেতারা এটুকুনি জানেন না যে বিশেষ পর্যবেক্ষকরা কোথায় যাচ্ছেন, তারা যে ফলতায় যাচ্ছেন এটা যদি জানতেন তাহলে সাজানো বৈঠকটা হতে দিলেন কেন? আর সেটাকে সঠিক বৈঠক করার উদ্যোগই বা নিলেন না কেন? এই প্রশ্নের জবাবটা একটু পেলাম না। এই যা ফলতাতে স্টেট অবজারভারের সামনে 17 জন বিএলওকে জয়েন্ট ভিডিও এবং ভিডিও সানুবক্সি সাদা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে। এটা নতুন কিছু নয় তো তৃণমূলের কাছে। শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন তখন এই প্র্যাকটিসটা ওনারা করেছেন, ওই জন্য শুভেন্দুবাবু সহজে ধরে ফেলেছেন। একজনকে বিজেপি সাজিয়েছে, একজনকে সিপিএম সাজিয়েছে, একজনকে কংগ্রেস সাজিয়েছে, দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টরি ম্যানারে সব কাজ চলছে। আপনি ভাবতে পারেন লোকসভা নির্বাচনে এজেন্ট, বিরোধী দলের এজেন্টকে সরিয়ে দিয়ে
বিরোধী দলের এজেন্ট সিটে উদয় বসে। এর বিরুদ্ধে ব্যবস্থা কি গ্রহণ করে দেখা যাক। রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি, এরা চুরি করতে বাকি রাখেনি, চোখ চুরি করেছে কদিন আগে বারাসাতে, আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে। স্টেট অবজারভার বলেছে আমি কড়া ব্যবস্থা নেব। আপনারা চিঠি পেয়েছিলেন, আমরা বলেছি নো। এখন থেকেই জানে ভোটে হারবে। এসআইআর করে চেষ্টা করেছিল বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার, 1,20,00,000 মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। সেই অপচেষ্টা সফল হয়নি, সেটা বুঝতে পেরে এখন এই ধরনের অবাস্তব, আজগুবি এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করার অর্থই হচ্ছে আগাম হার স্বীকার করে নেওয়া। দেখুন, ঠিক যেরকমভাবে জাভেদ খান বলতে গিয়ে ভেতরের একটা দরজা খুলে দিলেন, শুভেন্দু অধিকারীও কি তোপ দাগতে গিয়ে নিজের দলের একটা ওই তাদের লোহার ঘরের ছিদ্রটাকে পরিষ্কার করে দিলেন না? তিনি কি এটা বুঝিয়ে দিলেন না যে কোথাও চাইলে তৃণমূল তাদের দলের নেতার বদলে নিজেদের দলের নেতাদের বসিয়ে দিতে পারে? ভাবা যায় তার দলের নেতারা তখন কোথায় ছিলেন? এতজন বিএলওকে যদি সত্যি কেউ ভুল বিএলও সাজিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেয়, তারা আটকালেন না কেন? এটা তো সংগঠনের প্রশ্ন। তাহলে কোথাও গিয়ে নিজেদের সাংগঠনিক দুর্বলতাটাকেই কি বেআব্রু করে দিলেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, এবং কোন বক্তব্য সেটা যে কার ফেভারে যাচ্ছে সেই প্রশ্নটাও আসবে। মাঝখান থেকে সাধারণ ভোটাররা বা তাদের সমর্থকরা, এদিকের সমর্থক সবাই সাধারণ মানুষ, তারা একটু বিভ্রান্ত হচ্ছেন। এই দেখুন, লোকসভা নির্বাচনের পর থেকে ভোট চুরির অভিযোগটা রাহুল গান্ধীর কাছ থেকে আসছিল, আপনাদের মনে আছে? বিহারের ভোটে তো স্লোগানই দিয়ে ফেলেছিলেন তিনি, যখন অন্য সবাই অন্য কিছু বলছে। এমনকি তার জোট সঙ্গী তেজস্বী, তিনিও সাধারণ মানুষের কথা বলছেন, সেখানে রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন, ভোট চোর গদি চোর। সংসদেও তো সেই স্লোগান হয়েছে, কিন্তু তা মানুষের কানে পৌঁছয়নি। এবার বাংলাতেও এসআইআরে চুরির অভিযোগ উঠেছে, দেখলেন তো? এরকম এর থেকে বড় অভিযোগ আর কি হবে? রাজনৈতিক দলের প্রতিনিধি বেবাক চুরি হয়ে যাচ্ছে, তাহলে ভোটার তালিকায় ওই জ্যান্ত মানুষ মৃত আর মৃত মানুষ জ্যান্ত হবে, এটাই তো স্বাভাবিক। ভাবা যায়? এবং সত্যি কথা বলতে কি, বিএলওদের দিয়ে জোর করে কয়েক লক্ষ বাংলাদেশির নাম ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়ার যে একটা অভিযোগ তোলা হলো, এবং তার সঙ্গে এক স্ট্র্যাটেজিস্ট সংস্থা ডেটা এন্ট্রিতে সরাসরি ঢুকে পড়েছে বলে শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো তুললেন, সেগুলো সবকটাই তো ওই শোনার পর তার সঙ্গে আগের কথাগুলো শুনলে আপনাদের মনে হবে তো গোটাটাই ওই বজ্র আটুনি ফসকা গেল। তো এই জন্যই তো এই যে যা অভিযোগগুলো করেছেন, সেগুলোর সঙ্গে সঙ্গে সিসিটিভির নজরদারিতে যাদের শুনানি করা হবে সেটা করার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী, এবং প্রতি শুনানিতে মাইক্রো অবজারভার রাখার দাবি তুলেছেন। আচ্ছা, এই যে তার বক্তব্যগুলো সবটাই ভোট চুরি সংক্রান্ত, এগুলো যদি রাহুল গান্ধী শোনেন এবং বাংলায় যা বলছেন সেটার মানে বুঝে যান, তাহলে কিন্তু তিনিও এই অভিযোগগুলোকে হাতিয়ার করতেই পারেন। মানে বিজেপির থেকে কংগ্রেস তারা ওই বলার, বক্তব্য রাখার এবং একই সুরে বক্তব্য কপি পেস্ট করে দিতে পারেন, আলাদা করে বদলানোর খুব দরকার পড়বে না। একই কথা তো দুজনেই বলছেন। দেখুন, এসআইআর প্রক্রিয়ায় সব মিলিয়ে গড়মিল করাটা যে সম্ভব, সেটা কিন্তু বাংলার বিরোধী দল নেতাই বলে দিচ্ছেন। এবার নীতিশ কুমার এক বাক্স মিষ্টি বাংলার শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে কিন্তু পাঠিয়ে দিতে পারেন, কারণ বিরোধী দল নেতা যে মুহূর্তে দাবি তুলল, খেয়াল করে দেখুন তৃণমূল নেতা কি বললেন। তারা এতদিন ধরেই স্যারকে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন, নির্বাচন কমিশন পুরো বেআইনি কাজকর্ম করে, এরকম সব অভিযোগ তুলে যাচ্ছিলেন। এবার সেইখানে তারাই কোথাও গিয়ে মান্যতা দিয়ে দিলেন এই স্যারটাকে, যে এখানে অন্যায়ভাবে নাম ঠামগুলো বাদ যাচ্ছে না। এটাই হচ্ছে মজা। এবার যদি তৃণমূল নেতা কোথাও গিয়ে সার্টিফাই করে দেন যে এসআইআরটা স্বচ্ছভাবে এগোচ্ছে, তাহলে তো নীতিশ কুমারের আবারও এই যে রাহুল গান্ধী বারবার ভোট চুরি হয়েছে, এসআইআরের মাধ্যমে এই হচ্ছে সেই হয়েছে বলার চেষ্টা করছিলেন, বলে তাদের ভোটে জেতার এই যে কৃতিত্বটা,
সেটাতে একটু কাদা লেপে দেওয়ার চেষ্টা করছিলেন, সেটার আর কোনো জায়গা রইল না। অর্থাৎ তৃণমূল এক্ষেত্রে আবার বিজেপিকে সাইডিফাই করছে। মানে বুঝতে পারছেন রাজনীতিটা কি অসাধারণ একটা ফুটবল মাঠ। এখানে কে যে কাকে পাস বাড়াবে আপনি চট করে ধরতেই পারবেন না। আমরা কোনটা ধরবো, এইটা হচ্ছে আপনার আমার জন্য সব থেকে বড় সমস্যা। আমরা ধরে নেব এসআইআরে গড়মিল নেই। এবার যদি এসআইআরে গড়মিল নেই তাহলে সংসদে বিরোধীরা আলোচনার দাবি জানাচ্ছেন কিসের জন্য? মানে কে কাকে সার্টিফিকেট দিচ্ছে, কে কাকে সার্টিফাই করছে, বাংলা এসে না বিশ্বাস করুন সব গুলিয়ে যাচ্ছে। আসলে বাংলাটা বা বাংলার রাজনীতিটা এটা মনে হচ্ছে জানেন তো গোটা ভারতের একমাত্র ভুলভুলাইয়া। অফিসিয়ালকে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন, কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে এবং বিএলওরা অনেকেই বাধ্য হয়েছেন বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে কি মানুষের পাগল হওয়া শোভা পায়? আমরা 17,111টা বুথে 26, 27, 28 বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। আমরা চলি সম্মুখ প্রাণে, কে আমাদের রুখবে? রইল ওরা পেছু টানে, ভুগবে ওরা ভুগবে। ফিজিক্যাল ভেরিফিকেশন, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন। এখন এটা চলবে, আপনারা বুঝতে পারছেন তো কে যে কখন কাকে ঘুরিয়ে কটাক্ষ করবেন এবং কার বক্তব্য যে কখন পুরো উল্টে যাবে এগুলো একটু খেয়াল রাখুন। এবং আমি নিশ্চিত বারবার আপনাদের বলে দিলে ধরে দিলেও আপনারা খেয়েই রাখতে পারবেন না, কারণ এটা সম্ভবই না। যে বললাম ভুলভুলিয়া হয়ে গেছে। দেখুন প্রশাসনিক বৈঠক করেছিলেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। এবার সুব্রত গুপ্ত তিনি পর্যবেক্ষক দলের প্রধান হলেও ফলতা যে জেলায় সেই দক্ষিণ 24 পরগনার এসআইআরের কাজকর্মগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তো প্রাথমিকভাবে এখন সি মুরুগানের। মুরুগান এখন কেন্দ্রের ডেপুটেশনে আছেন, তার আগে তিনি ছিলেন ওই দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক। কিন্তু তার বিরুদ্ধে জেলা তৃণমূলের লাগাতার নালিশ চলেছিল বলে শোনা যায় এবং তাই জন্যেই নাকি নবান্ন ওই বদলির অর্ডার ইস্যু করতে বাধ্য হয়েছিল, এটাও অভিযোগ। এবং তারপর থেকে কিন্তু এটা ঘটনা যে শোনা যায় যে মুরুগানের সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরের সম্পর্কটা যেটা ওই সাপে নেউলে টাইপস আর কি। এবার শুভেন্দু অধিকারী যে এই সব কথা বলে এই কারণগুলো মাথায় রেখে এই মুরুগনকে উস্কে দিলেন না, সেটা কি গ্যারান্টি দিয়ে বলা যায়? তারা তো মনে হলো যে এটাই হচ্ছে মোক্ষম সময়, কাকে কোন জায়গায় খোঁচা মারলে কে কীভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু রাজনৈতিক নেতারা বিলক্ষণ জানেন। হোমওয়ার্কটা তাদের ভালোই থাকে। এবার যে তৃণমূল পেছনে লেগেছিল বলে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের পদ থেকে তাকে সরানো হয়েছিল বলে শোনা যায়, সেই তৃণমূলের বিরুদ্ধে মুরুগানের মনের ভেতরে যে ক্ষোভ থাকতে পারে এবং সেটাকে যে কাজে লাগানো যেতে পারে, এটা যদি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আমাদের ধরতে হবে যে তার হোমওয়ার্কটা ভালো এক্ষেত্রে অন্তত। অবশ্য রাজনৈতিক নেতা তো হোমওয়ার্ক ভালো থাকেই, কিন্তু এটাও তো ঘটনা। হয়তো মুরুগান চেয়েছেন বলে এই কমিশন ইতিমধ্যে ফলতা নিয়ে রিপোর্ট তলব করেছে। মানে কমিশনের মাথার মধ্যে এই ফলতা নামটাকে অ্যাটলিস্ট গেঁথে দিতে পেরেছে বিজেপি, এটা মেনে নিতেই হবে। এবং কি আশ্চর্য দেখুন, শুভেন্দু অধিকারী যেদিন ফলতা এসআইআর ঠিকঠাক হচ্ছে না বলে সন্দেহ প্রকাশ করলেন, সেদিনই এ রাজ্যের এসআইআরকে সন্দেহ করার মতো আরও কিছু উপাদান কমিশন নিজেই পেয়ে গেল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নাকি রাজ্যে এরকম 2208টা বুথ পেয়ে গেছে যেখানে মৃত ভোটারের সংখ্যা 0। একদম ঠিক শুনছেন, 2208টা বুথ, সেখানে মৃত ভোটারের সংখ্যা 0। 5636টা এমন বুথ পাওয়া গেছে যেখানে মৃতের সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। এবার তৃণমূল এটাকে স্বাভাবিক বলেই মানবে বা দেখবে, কিন্তু বিজেপি নেতারা বলছেন
ওই সমস্ত বুথে নিশ্চিতভাবেই অমৃতের বা অমৃত কুম্ভের সন্ধান পাওয়া গেছে, যার ফলে সেখানকার মানুষ মৃত্যুকে বশ করতে পারছেন। ওটা খোঁজ নিয়ে দেখুন, ওই আগে অমৃত পাওয়া যেত, হয়তো ওখানে কিছু আবিষ্কার হয়েছে এরকম কোনো দ্রাক্ষাস্রব কিংবা কিছু, সেটায় 2002-এ তো লাস্ট হয়েছে। তার মানে 23 বছর যদি কেউ না মরে থাকে, আমাকে নামটা পাঠাবেন, আমিও সেখানে যে বসবাস শুরু করবো, কারণ আমারও তো বয়স হচ্ছে। যদি আরও কত বছর, 23 বছর, আর 23 বছর যদি বাঁচতে পারি তাহলে শতায়ু। ব্যতিক্রম যে নিয়মকেই প্রমাণ করে, তার মানে তো এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রায় 98% বুথে মৃত ভোটার আছে, ডেড ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি সেগুলো রয়েছে। অর্থাৎ এসআইআর প্রসেসটা এখানে যে খুব সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, 98% বুথের রেজাল্ট সেটাই বলে দিচ্ছে। তারপরেও যদি কোনো অসঙ্গতি থেকে থাকে, নির্বাচন কমিশন ভেরিফাই করুক না, আমাদের তো কোনো আপত্তি নেই। আজকে প্রতিপদে দেখছি যে তৃণমূল নেতারা নির্বাচন কমিশন আর এসআইআরকে একদম ফিট সার্টিফিকেট দিচ্ছে। এর থেকে দেখে মনে হচ্ছে এত স্বচ্ছ প্রসেস আরে হয়ই না। হলোটা কি বলুন তো? এ তো পুরো উলট পুরাণ। কাল অবধি একরকম ছিল, আজকে পুরো উল্টো। নাকি এবার তাদের মনে হতে শুরু করেছে যে পরিমাণ ওই শুভেন্দু অধিকারীরা 1 কোটি 1 কোটি 20 1 কোটি 50 এরকম যখন বলতে শুরু করেছিলেন, তখন থেকে তাদের ভেতরে যে টেনশনটা ছিল, এই যত আস্তে আস্তে এই পুরো ডিজিটাইজেশনের কাজগুলো এনুমারেশন ফর্মের শেষ হচ্ছে এবং সেই অনুপাতে বাদ যাওয়া ভোটারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, তখনই একটু ভেতরে ভেতরে তাদের নিশ্চিন্ত ভাবটা এবং তার সঙ্গে সঙ্গে এই নির্বাচন কমিশন এবং এসআইআর সম্পর্কে ভরসাটা ফিরে আসছে। তারা বুঝতে পারছেন এই বক্তব্যগুলো, ভরসাগুলো, এগুলো সবই নিজেদের স্বার্থ ভিত্তিক। নিজেদের পক্ষে গেলে স্বচ্ছ প্রসেস, নিজেদের বিপক্ষে গেলে পুরো অস্বচ্ছ প্রসেস। সুতরাং এই রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ধরে কোনোদিন কোনো কিছু যে বিশ্লেষণ করতে যাবেন না এবং বিশ্বাস করতে যাবেন না, কারোর সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছতে যাবেন না, সেটা কিন্তু আপনারা হাতে গরম টের পাচ্ছেন। মজার ব্যাপারটা দেখুন, তিনি এমনভাবে বললেন যে ওখানে হতেই পারে ব্যতিক্রম, এটা মানে সবসময় ব্যতিক্রম তো কোনো নিয়মকে জাস্টিফাই করে, তো সেই হিসেবে উনি হয়তো বললেন। এবার বাকি সেটা বলতে গিয়ে বাকি 98% বুথে কেউ না কেউ যে মারা গেছে, মৃত খুঁজে পাওয়া গেছে, এটাকে তিনি বড় করে দেখালেন যেন সেটাও হওয়ার কথা ছিল না, অথচ সেটাই তো হওয়ার কথা। বরঞ্চ এই 2208টা বুথ যে চরম ব্যতিক্রম এবং অস্বাভাবিক রকম ব্যতিক্রমী, এটা স্বীকার করলেন না। দেখুন, হতে পারে ওই 2208টা বুথ যেখানে কোনো মৃত ভোটার খুঁজে পাওয়া যায়নি, সেখানে ভোটার তালিকাটা আপ টু ডেট ছিল, মানে যারা আগে ভোটার তালিকা সংশোধন করতে এসেছিলেন, প্রত্যেক বছর কিন্তু একটা ওই ভোটার তালিকা পুরো সেটাকে আপডেট করা হয়। এটা এসআইআরের মতো এত তামঝাম হয় না, কিন্তু চুপচাপ কাজ হয়, হওয়ার কথা আর কি। তো হতেই পারে তার যারা এই কাজগুলো করেছিলেন ওখানে তারা এত ভালো কাজ করেছিলেন যে যারা যারা মৃত ভোটার ছিলেন তাদের নাম আগেই বাদ দিয়ে দিয়েছেন। কারণ এবারও 2025-এও ওই জানুয়ারি মাসে একটা তালিকা বেরিয়েছে, তার আগেই যখন ওইটাকে আপডেট করা হয়েছিল সমস্ত মৃতদের নাম বাদ দিয়ে দিয়েছেন। হতে পারে, কিন্তু এটা একদম বাস্তবসম্মত একটা ব্যাখ্যা এবং তার ফলে এটা ধরতেই পারেন যে এসআইআরে নতুন করে কোনো মৃত ভোটারের নাম বাদ দেওয়ার দরকার পড়ছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। কিন্তু রাজনীতি সে তো সন্দেহপ্রবণ, তাই জন্য বিজেপি নেতা অশোক লাহিড়ী খোঁচাটা দিয়ে দিলেন। আমরা ভাবছি অন্য কথা, যদি ওই বুথের ভোটার তালিকা আপডেট করা হয়ে গিয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা, কিন্তু যদি বাই চান্স না হয়, যদি সত্যি ওই বুথের মানুষ সব মৃত্যুঞ্জয়ী হন, তাহলে রাজ্যের ওই সমস্ত বুথগুলো গৌতম বুদ্ধকেও ভুল প্রমাণ করেছে। মনে আছে আপনাদের সেই গল্পটা? সবাই জানেন আপনারা, সেই যে বুদ্ধের কাছে নিজের মৃত সন্তানকে বাঁচিয়ে দেওয়ার আরতি জানিয়েছিলেন কৃষ্ণ গৌতমী। বুদ্ধ খানিকক্ষণ চুপ করে থেকে তাকে বলেছিলেন, যাও গিয়ে কোনো এমন একটা বাড়ির থেকে এক মুঠো সর্ষে নিয়ে এসেছো যে বাড়িতে কেউ কখনো মারা যায়নি, তোমার ছেলেকে তাহলে বাঁচিয়ে দেবো। বলা বাহুল্য
কৃষ গৌতমী বাহন্যে হয়ে বাড়ি বাড়ি ঘুরেছিলেন, কিন্তু একটা বাড়ি এরকম খুঁজে পাননি যেখানে কেউ না কেউ কখনো মারা যাননি। বিফল মনোরথ হয়ে যখন ফিরেছিলেন, তাকে বুদ্ধ বুঝিয়ে বলেছিলেন যে মৃত্যু অবশ্যম্ভাবী, তাকে কি করে ঠেকাবেন। আজ কি মনে হচ্ছে জানেন, রাজ্যের ওই 2208টা বুথ যেখানে মৃতের সংখ্যা 0, সেই বুথগুলোর যদি খোঁজ পেতেন তাহলে কৃষ গৌতমীকে হতাশ হতে হতো না। হয়তো ওখান থেকেই বাড়ি বাড়ি গিয়ে খানিকটা মুঠো করে সরষে পড়ছে নিয়ে আসতেন, আর গৌতম বুদ্ধকেও নিজের মত বদলাতে হতো। কারণ যেখানে মৃত্যুও প্রবেশ করতে পারে না, সেখানে জীবনকে তো অনন্ত বলেই ধরতে হবে। যে অনন্তের মাঝে এসআইআরের পরেও ভোটে কারচুপির অনন্ত সম্ভাবনা খুঁজে পাচ্ছেন বিরোধীরা। আর নির্বাচন কমিশনের তৈরি করা ওই বিশেষ পর্যবেক্ষক দলের প্রধান সুব্রত গুপ্ত খুঁজে পাচ্ছেন কর্তব্যে গাফিলতির সম্ভাবনা। কি জানিয়েছেন তিনি জানেন? তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে ভোটার তালিকায় মৃত ভোটার থেকে যাচ্ছে কিনা সেটা যত রকমভাবে খতিয়ে দেখা সম্ভব তারা দেখবেন। অর্থাৎ সম্ভাবনাটা আছে বলেই তার মনে হচ্ছে, নইলে খতিয়ে দেখার কোনো প্রশ্ন আসতো না। অর্থাৎ এই যে কদিন আগে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে 88 লক্ষ মৃত ভোটারের নাম ওই ভোটার তালিকায় থেকে গেছে বলে অভিযোগ করেছিল বিজেপি, শুভেন্দু অধিকারী যে বিএলওদের ওপর চাপ তৈরি করে 17,000-এরও বেশি বুথে মৃত আর বাংলাদেশি ভোটারদের নাম ওই একদম বহাল রাখার অভিযোগ করেছিলেন, সেই অভিযোগগুলোকে কমিশন উড়িয়ে দিচ্ছে না, এটাই তো ধরতে হবে। অথবা অভিযোগটা অবাস্তব বলে কমিশন মনে করছে না। মানে সুব্রত গুপ্তর কথাগুলো যদি আপনারা শোনেন তাহলে আপনাদের এই বিষয়টাকে মেনে কিন্তু নিতে হবে। অভিযোগ উঠেছিল, দেখুন অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। জেনেছেন, দেখেছেন, কি অ্যাকশন নিয়েছেন, মানুষ সেটা জানতে চাইছে। জানতে চাইলেন, ভালো কথা। নাম পেলে তার কটা কাছা চুল ছিঁড়বেন সেটা আমি জানি না, কিন্তু আপনি কি ব্যবস্থা নিলেন সেটা বলুন। নির্বাচন কমিশনকে আমরা দেখেছি বিহারের বুকে জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে দিতে। সেই মৃত মানুষরা তারা সুপ্রিম কোর্টের দরজায় গিয়েছেন। মুশকিল হচ্ছে এই রাজনৈতিক দলগুলো সব ওই বলে না শর্ট টার্ম গেইন, হ্যাঁ ছোট্ট স্বল্প মেয়াদি লাভের দিকে বেশি ঝুঁকে একটু চমক দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন তো বেশি, তাই জন্য নিজেরা চাপে পড়েছেন সব রাজনৈতিক দল। কারণ এগুলো যত বেশি হবে সাধারণ মানুষ তত বিভ্রান্ত হবে, তত রাজনীতির পোয়া বাড়ো। আচ্ছা, এইসব কারণেই কি জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে শেষ হয়েও হইল না শেষ। এই যে 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের তারিখ ছিল, সেটাকে এই যে 7 দিন পিছিয়ে দিয়েছে, এর পেছনে এই সমস্ত কারণই কি রয়েছে? কারণ এমন একটা সময় বাড়ানোর সিদ্ধান্তটা কমিশন নিয়েছে, একটু খেয়াল করে দেখুন, যখন এসআইআরের কাজ কিন্তু শেষ পর্যায়ে, তাই তো অধিকাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে, অধিকাংশ ফর্ম ফেরত নেওয়া হয়ে গেছে, অধিকাংশ ফর্ম আপলোড করা হয়ে গেছে। যেখানে ওই বিলি করা 7,65,00,000 ফর্মের মধ্যে 7,38,00,000 এনুমারেশন ফর্মই কমিশনের সার্ভারে আপলোড হয়ে গেছে, তখন আর পড়ে রয়েছে কি? কাজ তো প্রায় শেষ। এতদিন ধরে এই বিএলওরা তারা যত রকম চাপের কথা বলছিলেন, অনেকে তো আত্মহত্যা পর্যন্ত করে ফেললেন, অনেকে অসুস্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবার এই সব কিছুই চাপের জন্য ছিল। সেই চাপের কথা, সেই অভিযোগগুলো শুনে যদি এসআইআর সময় বাড়িয়ে থাকেন, তাহলে এখন কেন? এখন এদের আর কি লাভ হবে? যা চাপ নেওয়ার তো নিয়েছেন, যা অসুস্থ হওয়ার তো হয়ে গেছেন, আর নতুন করে কি এদের সুরাহা হবে? বরঞ্চ এখন তো ব্যাক অফিসের কাজ, সেখানে বিএলওদের বিশেষ কিছু কাজ নেই। তাহলে কেন খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ সপ্তাহখানেক মতো পিছিয়ে দেওয়া হলো? এবার দেখুন, তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে এটাকে তাদের রাজনৈতিক জয় বলে দাবি করবে, কারণ প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই একটা কথাই তো বলে আসছিলেন, এত কম দিনে এসআইআর করা যায় না। আর তৃণমূলপন্থী বিএলওদেরও প্রধান দাবি ছিল যে এসআইআরের সময়সীমা বাড়াতে হবে। ফলে তালিকায় ভুতুড়ে ভোটার থাকতে পারে এই অভিযোগ
কমিশন উড়িয়ে দিচ্ছে না বলে বিজেপি যদি নিজেদের নৈতিক জয় দাবি করে, তাহলে এই যে 7 দিন এসআইআরের সময় বাড়লো, এটাকে তৃণমূলও নিজেদের জয় বলে মনে করতে পারে। আবার ওই বিএলওরা তারাও নিজেদের জয় মনে করে রেগুলার যেরকম নির্বাচন কমিশন অভিযান করছিলেন সেটা থেকে ক্ষান্ত হতে পারেন। নির্বাচন কমিশন তারা এটাও হতে পারে যে এই রাজনৈতিক দলের নেতাদের নিয়েই তো দিনভর তাদের কারবার, রাজনৈতিক দলগুলোকে নিয়েই কারবার, ফলে রাজনীতির বিভিন্ন দেবতা কে কোন ফুলে সন্তুষ্ট হতে পারেন, বা আজকাল খানিকটা কস্ট কন্ট্রোলের যুগ, তো বেশি খরচ করা যাবে না, এই একটা কোনো ফুলেই যদি সবাইকে কোথাও গিয়ে শান্ত করে দেওয়া যায়, সন্তুষ্ট করা যায়, সেটাই হয়তো তারা চেষ্টা করেছেন। অথবা এটাও হতে পারে এই সবাইকেই একটা বিভ্রান্তির মধ্যে রেখেছেন, সবটাই মায়া। ঠিক যেরকম রাজনৈতিক নেতারা আমাদের বিভ্রান্তিতে রাখেন, নির্বাচন কমিশন রাজনৈতিক নেতাদের বিভ্রান্তিতে রাখছেন। কারণ সেই তর্কের দিক থেকে দেখতে গেলে নির্বাচন কমিশন কিন্তু এই রাজনৈতিক দলগুলোরও অভিভাবক। ওই মাঝে মধ্যে বলে না, ওই ও আমরা বলতাম ছোটোবেলায়, আরে তুমি যে স্কুলের ছাত্র আমি সেই স্কুলের প্রিন্সিপাল। নির্বাচন কমিশন হয়তো সেইটা বলছে, কিন্তু দেখুন এটা যখন রাজনৈতিক নেতাদের বিভ্রান্তির জন্য বা খুশি করার জন্য বা যার জন্যই হোক, তার মধ্যে আমরা যেহেতু পড়ছি না, ফলে আমরা কারণটাকে খুঁজে বার করতে চাইছি। এবং সেটা করতে গিয়ে আমাদের মাথায় বেশ কিছু সম্ভাবনা ভাসছে যে কোন কোন কারণের জন্য নির্বাচন কমিশন এই 7 দিনটা বাড়িয়ে দিয়ে থাকতে পারে। সম্ভাবনা 1, দেখুন এসআইআরের শেষ বেলায় ঘটা করে কমিশন 13 জন পর্যবেক্ষক এনেছে, এমনি এমনি তো আনেনি। আর যখন আনা হয়েছে তাদের তো কিছুটা করে দেখানোর, যদি করার সত্যিই থেকে থাকে সেটা করার জন্য তো সময় দিতে হবে, হয়তো তাই 7 দিন সময় বাড়ানো হয়েছে। সম্ভাবনা 2, এই যে দেখা যাচ্ছে 2000-এরও বেশি বুথে কোনো মৃত ভোটার নেই, এটাই তো একটা বড় সম্ভাব্য গোলযোগের একটা ইঙ্গিত দিচ্ছে। এই যে দেখা যাচ্ছে এসআইআর প্রায় শেষ পর্বে চলে এলেও 96% বেশি এনুমারেশন ডিজিটাইজড হয়ে গেলেও এখন পর্যন্ত রাজ্যে মাত্র 21,45,000 মৃত ভোটার খুঁজে বার করতে পেরেছেন বিএলওরা। সেটাও তো হয়তো তাদের অস্বাভাবিক ঠেকছে, কারণ মাঝখানে 23 বছর সময় আছে, 2002-এ শেষ এসআইআর হয়েছিল। স্বাভাবিক নিয়মেই যে কোনো রাজনৈতিক নেতার কাছে যান তারা কিন্তু এর থেকে বেশি মৃত মানুষের নাম থাকার কথা বা সেগুলো বাদ যাওয়ার কথা, এটাই তারা ইঙ্গিত দিচ্ছে। তাই এটাকে সত্যি সত্যি খতিয়ে দেখার জন্য কি একটু বাড়তি সময় নিতে চাইছে কমিশন? কেন সেভাবে মৃত ভোটারের নাম পাওয়া যাচ্ছে না এবং বাদ দেওয়া যাচ্ছে না, এটাকেই হয়তো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে চাইছে তারা, যাতে কোনো রকম ভুল ত্রুটি না থেকে যায়। সম্ভাবনা 3, হতেই পারে যে খসড়া তালিকাটা তৈরি হবে সেটা প্রকাশ করার আগে আরও যাবতীয় খতিয়ে দেখতে চাইছেন ওই স্পেশাল অবজারভাররা। ওই তো বললেন যে সমস্ত রকমভাবে, সেটা সফটওয়্যার থেকে হোক বা অন্য সমস্ত রকম পদ্ধতি লাগিয়ে হোক, তারা কিন্তু পুরো বিষয়গুলোকে খতিয়ে দেখবেন। এবার সুব্রত গুপ্ত বা তার অধীনে যে এখানে অবজারভাররা পর্যবেক্ষকরা এসছেন, এদের প্রত্যেকের কিন্তু অত্যন্ত উঁচু দরের অফিসার বলে সুনাম আছে। কেউ কেউ তো একটু অতিরিক্ত নিয়মনিষ্ঠ বলে আর একটু বেশি করা বলেও রাজনৈতিক দলগুলোর কাছে দুর্নাম করিয়েছেন, তো পটে না ওই জন্য। ফলে তারা হয়তো কোনো ফাঁক ফোকর রাখতে চাইছেন না, নিজেদের সুনামের প্রতি কোনো রকম অবিচার করতে চাইছেন না, হয়তো সেই জন্য তারাই কিছুদিন সময় চেয়েছিলেন। সম্ভাবনা 4, হয়তো কমিশন শেষ বেলায় কোনো স্পেশাল ড্রাইভ নিতে পারে, হয়তো কোথাও গিয়ে এই রাজ্যে বাকি রাজ্যগুলোর তুলনায় এসআইআরের কাজটা দ্রুত শেষ হয়ে এলেও তাড়াহুড়োর জন্য বহু ভুল থেকে গেছে, সেগুলো হয়তো তারা আন্দাজ করেছে। এই জন্যেই শেষ মুহূর্তে যেরকম স্পেশাল অবজারভার আনা হয়েছে, সেরকমই স্পেশাল কোনো ব্যবস্থা নিতে পারে কমিশন, হয়তো সেজন্যই কিছুটা সময় নিতে চাইছে। এবার দেখুন, অনেকগুলো সম্ভাবনা, এগুলো আমরা সাধারণ মানুষের বুদ্ধিতে বার করেছি, আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো আপনাদের মনেও আসবে, কিন্তু এর মধ্যে কোনটা সঠিক কারণ সেটা কমিশনই বলতে পারবে। তবে আপাতত এসআইআরে কয়েকটা বাড়তি দিন যোগ হওয়ায় শাসক বিরোধী সব পক্ষই ওই এসআইআর নিয়ে পাল্টা চাপ বজায় রাখার
এবং নিজেদের আশাটাকে বাঁচিয়ে রাখার, আবার একই সঙ্গে আশা এবং আশঙ্কায় ভোগার একটু বাড়তি সময় পাচ্ছে। আগেই তাহলে ঠিক করার কথা ছিল, ফর্ম ছাপা না ছাপে শুরু করে দিল। এগুলো হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের শুধু একটাই দুঃখ যে অনেকগুলো প্রাণ চলে গেল। সেকেন্ডলি হচ্ছে আমি রোজই কোনো না কোনো ওয়ার রুমে আসছি এবং কাজ আমাদের ছেলেরা প্রাণ ঢেলে করছে। এরপরে যদি রেফারি নিরপেক্ষ না হয়, যে কোনো বল পায়ে লাগলেই যদি রান আউট হয় তাহলে মুশকিল হয়ে যায়। তৃণমূল কংগ্রেস ওই বলে না নাকের বদলে নুরুল, সেই নিয়ে আনন্দ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের দাবি কী ছিল? তাদের বক্তব্য ছিল যে 2 বছর ধরে এসআইআর হতে হবে। তা এসআইআর এমন একটি পদ্ধতি, বা যে কোনো সরকারি কাজই যখন শুরু হয় টাইম টু টাইম যদি কাজ কমপ্লিট না হয় তা তো বাড়ানো হয়, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কী আছে? এই যে এসআইআর শুরু হতে হতেও শেষ হলো না, তার ফলে কোচবিহারের মেখলিগঞ্জের 23টা পরিবার কিন্তু একটু স্বস্তি পেতে পারে। কারণ ওই 23টা পরিবারের যারা ভোটার, তারা কিছুতেই এনুমারেশন ফর্মটা পূরণ করতে পারছেন না বলে অভিযোগ। তাদের যে এপিক নম্বর, সেটা নাকি ওই কমিশনের ওয়েবসাইটে দিলেই অন্য ভোটারের নাম বেরিয়ে আসছে। ভাবুন তো কী কেলেঙ্কারি কাণ্ড। ফলে বিএলওরা ওই ভোটারদের ম্যাপিং করতে পারছেন না। এটার মানে কি? মানে একই এপিকে একাধিক ভোটার রয়েছে, কী করে থাকতে পারে যদি ওই কোচবিহারের মেখলিগঞ্জের ওই ভোটারদের এপিক কার্ড ভুয়ো হয়, অথবা 2 যদি ওই ভোটারদের ভোটার কার্ড যেটা এপিক কার্ড, সেটাকে নকল করে নিয়ে অন্য কেউ ভোটার তালিকায় নাম তুলে ফেলে। এবার ভোটার তালিকা সেক্ষেত্রে যে কতটা গণ্ডগোলে মানে বুঝতেই পারছেন ভরা, সেই অভিযোগ তো উঠবে। কিন্তু এইগুলো সবই না হলো, মানে এটা তো বাংলা গল্প যে একজনের একটা ভোটার কার্ডের ক্ষেত্রে 2 জনের নাম রয়েছে। কোনটা জালি কোনটা ঠিক এটা কেউ জানে না, কিন্তু একটা নাম উঠে গেছে। ন্যায্য যারা ভোটার বলছেন তারা কিছু করতে পারছেন না, এরকম গোলযোগ হতে পারে। কিন্তু 2 ভাইয়ের একই নাম কি করে হতে পারে? উত্তর 24 পরগনার ছোট জাগুলিয়ায় 28 এবং 29 নম্বর পার্টে রয়েছে মানস হালদারের নাম, যে মানস হালদার নিজেই আরেকটা পার্টের বিএলও। এবার বিএলও কী করে 2টো বুথে নাম তুললেন? প্রশ্ন করায় জানিয়েছে যে একটা বুথে তার নাম রয়েছে, আরেকটা বুথের ভোটার নাকি তার ভাই। এবার প্রশ্ন তখন যে ভাই কেন দাদার নামটা ধার করলেন? নাম কি কম পড়িয়েছিল? এই প্রশ্নের কোনো জবাব ওই বিএলও বা তার ভাই দিতে পারেননি, বরং তাদের নিয়ে আরও বেশ কিছু প্রশ্ন উঠে যাচ্ছে। বলা হচ্ছে 1980 সালের মধ্যে এই 2 ভাইয়ের জন্ম, কিন্তু তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না কেন? এটার একটা ব্যাখ্যা বিরোধীরা দিয়েছেন। তাদের অভিযোগ ওই বিএলও স্বয়ং বাংলাদেশি। তবে হ্যাঁ, এক্ষেত্রে তৃণমূল একটু বেশি সাবধানী, এবং ওই দেখলেন ইদানিং আজকের থেকে এই তৃণমূল নেতারা সবাই কমিশনের ওপর ভরসা রাখা শুরু করেছেন। একটু স্বচ্ছতা দেখতে পাচ্ছেন। মানে কতক্ষণ থাকবে জানি না, মানে এই সংখ্যাটা, মোদ্দা কথা এটা বুঝি যে এই বাদ যাওয়া ভোটারের সংখ্যাটা যতক্ষণ কম থাকবে ততক্ষণ তৃণমূলের প্রসেসটা যে স্বচ্ছ বলে মনে হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। সুতরাং আপাতত ওই ভরসা থাকা কমিশনের ওপরেই বিষয়টাকে বিবেচনার ভার ছাড়ছেন ওখানকার স্থানীয় তৃণমূল নেতারা। মানুষ আমি, ওর নামটা স্পেলিং ভুল হয়েছে, তাই ওর নামও মানুষ। আমার নাম ছিল মনোজ, ঠিক আছে। এবার এটা ওর নামটা স্পেলিংটা ভুল হয়ে গেছে। আসল নাম মনোজ, আমার আসল নাম অ্যাকচুয়ালি ছিল মানিক। হ্যাঁ, বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশে বরিশালে ছিল। তাহলে 2 ভাইয়ের নামই মানুষ। মানুষ না, মানে স্পেলিং এ ভুল, SH আর S শুধু। ভোটের নামটা উঠলো কিভাবে? আমরা অ্যাপ্লাই করেছি, তারপরে এসছে। আমি স্কুলে এখানে পড়াশোনাই করিনি, এখানে যেটুকু বাংলাদেশ পড়েছি এখানে পড়িনি। আমরা যে এলাকায় কত বছর ধরে বসবাস করি সেটা এই এলাকার লোকজনই জানে সব। কিন্তু 2 ভাইয়ের এক নাম হয় হয়েছে, এরকম মিস্টেক হয়ে গেছে। কার মিস্টেক? এটা মিস্টেক, কাগজপত্রে একটা মিস্টেক হয়ে গেছে। ভিডিও এটা কোনো কর্ণপাতই করছে। সরকারি কর্মচারী সে জালিয়াতি কিভাবে করলো কি করে, আমাদের প্রশ্ন সেখানে। যদি কেউ অভিযোগ করে থাকে, আমাদের এসডিও ম্যাডাম রয়েছেন, আমাদের বিডিও সাহেব রয়েছেন, তাদের সঙ্গে কথা বলুন, নিরপেক্ষ তদন্ত করুন, দেখুন পরিষ্কার সত্যটা বেরিয়ে যাবে। সেই সুকুমার রায়ের সেই গল্প, আমার নাম হিজিবিজবিজি, এই হচ্ছে সেরকম। শুনলেন তো, শুনে আপনাদের নিজেদের মাথা গুলিয়ে যায়নি? আমার তো গেছে।
কে মানস, কে মনোজ, কোন মানিকের থেকে মানুষ হলো, মানিক থেকে আবার মানুষ হয়েছে, এর এই ধাঁধা, এই জটিল, এটা বার করা আপনার আমার কাজ নয়। দেখুন, কোন ভোটার খাঁটি আর কোন ভোটার জাল, এটা খুঁজে বার করতেই তো এসআইআর হচ্ছে। তার মানে এসআইআর হয়ে গেলে নাগরিকত্ব নিয়ে সংশয় কেটে যাওয়ার কথা। কিন্তু সত্যি কথা বলুন তো, কী মনে হচ্ছে এখন দাঁড়িয়ে আপনাদের? এই এসআইআর কেটে গেলে এই যাবতীয় সংশয় কেটে যাবে নিশ্চিত হতে পারছেন মনে হচ্ছে আপনাদের? বিহারে এসআইআর শেষ হয়েছিল, কিন্তু সংশয় ওটা তো শেষ হইয়াও হইল না শেষ। কম বেশি রোজই রাজনীতির রেফারেন্সে এই বিহার জায়গা পেয়ে যাচ্ছে। অবশ্যই এটা ঘটনা যে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, ওই বলছিলাম, এগুলো বাঁচিয়ে রাখার নামই রাজনীতি। এটাই রাজনীতির লক্ষ্য। এতে নাগরিকরা বিভ্রান্ত হবেন, যত বিভ্রান্তি তত ভাগাভাগি। বিজেপির ভোট ভাগ হলে তৃণমূলের লাভ, আবার তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারলে বিজেপির সুবিধা। আসল লক্ষ্য হলো প্রতিপক্ষ আর প্রতিপক্ষের ভোটারদের মনে সংশয় তৈরি করা, সেটা আপনারা বোঝেন। আর সেই লক্ষ্যেই কিন্তু ওই সুকান্ত মজুমদার সম্ভবত একটা সম্ভাবনার কথা বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে দাঁড়াতে পারেন, ছুড়ে দিয়েছেন বক্তব্যটা। হ্যাঁ, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তো সুতরাং এখন হুলুস্থুলু শুরু হয়ে গেছে যার যার গায়ে লাগা। মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করে দেখুন, 21-এর বিধানসভায় আচমকা নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। ফটো ফিনিশে হেরে গেছিলেন, কিন্তু যাবতীয় নজর তো নন্দীগ্রামে ছিল। এবং এটা তৃণমূলের একটা পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আত্মত্যাগ করেছিলেন। ওখানটায় গিয়ে তিনি যাবতীয় ফোকাস, এমনকি বিজেপির যাবতীয় সাংগঠনিক লক্ষ্য ওখানটাতে টেনে নিয়ে গেছিলেন। তার ফলে বাকি জায়গায় ড্যাং ড্যাং করে তৃণমূল জিতে বেরিয়ে গেছিল। এবার কি হবে? এবার নন্দীগ্রামে অভিষেকের দাঁড়ানো মানে নন্দীগ্রামে তৃণমূলের সর্বশক্তি প্রয়োগ। একই অঙ্কে অন্য জায়গাগুলোয় বিজেপি খানিকটা ফাঁকা মাঠ পেলেও পেতে পারে। এটাই হয়তো সুকান্ত মজুমদার যে সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছেন, তার পেছনে একটা লক্ষ্য। এবার দেখুন, অভিষেক আদৌ দাঁড়াতে পারেন কি না সেটাও তিনি পরখ করার জন্য এটা ছুড়ে দিয়ে থাকতে পারেন, এটা আমরা বুঝতে পারছি। আবার পাশাপাশি এই জন্যও ছুড়ে দিয়ে থাকতে পারেন যে অভিষেকের না দাঁড়ানোটা কনফার্ম করা যায় কিনা তাতে। মানে এখন তারাও একটু সংশয়ের মধ্যে রয়েছেন, কে কী করবেন না করবেন। কিন্তু দেখুন, যে লক্ষ্যে লক্ষ্য পূরণের জন্য কথাটা ছুড়ে দিয়েছেন, এরকম হতে পারে যে সংশয়টা তৃণমূলের দিকে তিনি ছুড়ে দিয়েছিলেন, 48 ঘন্টা পর সেটাই কিন্তু দ্বিগুণ বেগে বিজেপির কাছে ফিরিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি? বলেছেন দল চাইলে দার্জিলিং বা নন্দীগ্রাম যে কোনো জায়গাতেই দাঁড়াতে পারে। মানে এটা কি দাঁড়ালো? মানে অভিষেক একটা নতুন সংশয় তৈরি করলেন বিজেপির মধ্যে। বিজেপির সংশয় তৈরির চেষ্টার বদলে আরেকটা নতুন সংশয়। ভোটে দাঁড়াবেন না এই কথাটা কিন্তু একবারও বললেন না তিনি, খেয়াল করে দেখুন। কয়েক মাস আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন দল অনুমতি দিলে তার ভবানীপুরে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে। এবার শুভেন্দু অধিকারীর ইচ্ছেটা বিজেপির অনিচ্ছে হতেই পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেটা, সেটাকে তো বিজেপি ইগনোর করতে পারবেন না। মানে দাঁড়াতেও পারেন, এবার এটা ধরে নিয়েও অঙ্ক কষতে হবে গেরুয়া শিবিরকে। আবার শেষ পর্যন্ত না দাঁড়ালে তখন তো ওই পরীক্ষায় আনসিন প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং বুঝতে পারছেন, বিজেপি চেয়েছিল এই সংশয়টার নিরসন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংশয়টাকে আবার অন্য মোড়কে বিভ্রান্তি করে দিলেন। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। দেখুন, তৃণমূলের ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই, তাই অভিষেকের কোনো কথা গুরুত্বহীন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার অধীর চৌধুরীর ক্ষেত্রে
বিষয়টা কিন্তু গত বছর উল্টে গেছিল। গত বছর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রবল বিরোধিতা করেছিলেন অধীর। সে সময় কংগ্রেস আর তৃণমূল জাতীয় স্তরে কাছাকাছি আসছিল, অধীরকে টলানো যায়নি। তাই অধীরের তৃণমূল বিরোধিতাকে অধীরের ব্যক্তিগত অবস্থান বলেছিল কংগ্রেসের হাইকমান্ড। মোদ্দা কথা হলো অধীর চৌধুরী খানিকটা দূরে সরিয়ে দিয়েছিলেন ওই মল্লিকার্জুন খাড়গেরা। গত লোকসভায় কী হলো, বামেদের সঙ্গে জোট করে অধীর পরাজিত হয়েছেন এবং একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব খুইয়েছেন। তার হাতে পড়ে আছে কি, কেবলমাত্র ওয়ার্কিং কমিটির পদটা। এবার হাইকমান্ড পাশে না থাকলে নন রিয়াক্টিভ নেতা হিসেবে তাকে থাকতে হবে, এটাই তো স্বাভাবিক। থাকলে থাকুন, নয়তো যাও। বার্তাটা আগেই পেয়েছিলেন অধীর। অধীরও কিন্তু এতদিন চুপ করে নিজের অবস্থানে অটল ছিলেন, কিন্তু এবার একটা বার্তা দিলেন শীর্ষ নেতৃত্বকে। আর সেই বার্তাটা আপোষ না আগের অবস্থানে অনড়, সেটা বুঝতে কিন্তু আরও কিছুদিন সময় লাগতে পারে। তবে অধীর আজ একটা স্টান্স নিয়েছেন। কি? আজ পথে নেমেছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। কার সংগঠন আপনারা জানেন, তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। অধীর সরাসরি ওই মমতা বালা ঠাকুরের সংগঠনের মিছিলে হাঁটেননি, অথচ যারা মমতা বালা ঠাকুরের সংগঠনে ছিলেন তাদের নিয়ে আলাদা একটা মিছিল করে কমিশনে পৌঁছলেন। মানে অধীরের সঙ্গে মতুয়া মহাসংঘের সদস্যরা হাঁটলেন, অথচ মমতা বালা ঠাকুরের সমর্থনে মিছিলটা হলো না। এর দুটো ভিন্ন ব্যাখ্যা হতে পারে। এক, তিনি খানিকটা দূরে থেকে তৃণমূলের কাছাকাছি পৌঁছলেন, মানে তীব্র তৃণমূল বিরোধিতার থেকে সরে এসে হাইকমান্ডের সাথে আপোষের রাস্তায় গেলেন। আর দুই, তিনি মতুয়াদের তৃণমূল সমর্থকদের নিয়ে আলাদা একটা মঞ্চ তৈরির একটা সম্ভাবনা তৈরি করলেন। এতেও আবার দুটো সম্ভাবনা, এক তৃণমূলের শক্তিভাগ, আর দুই মতুয়া গড়েও ভাগাভাগি। ইতিমধ্যেই 3টে সংগঠন রয়েছে, আরও একটা ভাগ হওয়া মানে সব পক্ষেরই ভাগ কম পড়ার আশঙ্কা। মানে বুঝতে পারছেন, অধীর চৌধুরী কি একটা মিছিলে হেঁটে অনেকগুলো পথের সন্ধান দিলেন।